আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা ও গুরুত্ব ব্যাখ্যা করো। আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম, আইন বিজ্ঞান কাকে বলে, আইন বিজ্ঞানের কার্যকারিতা, পরিধি, কর্মক্ষেত্র, এগুলা যেগুলো আলোচনা করেছিলাম, অনেক সময় ওই প্রশ্নের সাথেও এটা জয়েন্ট দিয়ে দেয়, আবার অনেক সময় আলাদাও দেয়। আমি যেটা আপনাদেরকে এই যে গত ক্লাসে একজন প্রশ্ন করেছিলেন যে একটা প্রশ্নের উত্তর কত পৃষ্ঠে লিখতে হবে, কি করতে হবে, আসলে এই প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষাগুলোতে আপনার কোনো কিছুই বলতে পারবে না যে কোনটা কিভাবে ইয়া হয়। সেই জন্য আপনাকে ওই যে প্রশ্নের উত্তরটা একটু বড় করেই তৈরি করতে হবে। তবে ওই যে আইন বিজ্ঞান কাকে বলে ওইটার প্রশ্নের উত্তর যে বিশাল করে করতে হবে তা না। হ্যাঁ, আপনাদের ইয়েগুলো একটু মিউট করে রাখেন, ওখান থেকে সাউন্ড আসলে আমার কানে আসলে সমস্যা হয়, তখন ক্লাস নিতে সমস্যা হয়। আপনারা যখন পরে আমরা ক্লাস শেষ করে প্রশ্ন করব বা কারো কোনো প্রশ্ন থাকবে, এটা আনমিউট করে তখন করতে পারেন, এটা হলে সুবিধা হয়। আমি আপনাদেরকে আগেও বলেছিলাম, আমি পড়ার ফাঁকে ফাঁকে আপনাদেরকে একটা গাইডলাইন দিয়ে দিব কিভাবে নোট তৈরি করবেন, কিভাবে পরীক্ষা আনসার করবেন। তো এই যে মনে করেন আমি গত ক্লাস যেটা করেছি, এই ওই ওই প্রশ্নটার সাথে কারো একজনের প্রচন্ড সাউন্ড আসছে। তো ওই প্রশ্নটার সাথে অনেক সময় এটা জয়েন করে দিয়ে দেয়, আবার দেখা যায় যে শুধু এভাবে দেয় আইন বিজ্ঞান কাকে বলে, আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব ব্যাখ্যা করা, এভাবেও দেয়। এখন আমি যে তফাৎটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, মনে করেন আইন বিজ্ঞান কাকে বলে, আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব ব্যাখ্যা করো, আইন বিজ্ঞানের পরিধি, কর্মক্ষেত্র, কার্যপরিধি আলোচনা করো, এই তিনটে যদি একসাথে দেয়, তখন এই যে আপনার আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং আইন বিজ্ঞানের পরিধি, কার্যক্ষেত্র, এইটা এইটা এই দুইটাই ব্রড কোয়েশ্চেন, আর ওইটা আইন বিজ্ঞান কাকে বলে সেটা শর্ট কোয়েশ্চেন। তখন আপনাকে ওই ওই এই দুইটা প্রশ্নকে আবার একটু শর্ট করে ফেলতে হবে, কারণ দুইটাই যদি আপনি বড় করে দেখেন, একটা প্রশ্ন লিখতেই যদি আপনার আধ ঘন্টার উপর চলে যায়, তাহলে তো আপনার আনসারই করতে পারবেন না। হ্যাঁ, আধ ঘন্টা তো যাবে অবশ্য, কারণ আপনাদের 5টা আনসার করতে হবে, সম্ভবত 4 ঘন্টা থাকে পরীক্ষা, নাকি 4 ঘন্টা থাকে। যদি 4 ঘন্টা, আমার খেয়াল না অবশ্য এক্স্যাক্টলি, প্রশ্নটা দেখতে বুঝতে পারবো। 3 ঘন্টা থাকলে তো অনেক কম। তাহলে আপনাকে হিসাব করে আনসারটা করতে হবে। তো আপনাকে নোট তৈরি করার সময় আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্বটা বড় করে করতে হবে, আইন বিজ্ঞানের পরিধি, কার্যক্ষমতা, এটাও বড় করে করতে হবে। যদি 3টে প্রশ্ন একসাথে দিয়ে দেয়, তখন আপনাকে এই এই দুইটা আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা এবং পরিধি এইটাকে একটু শর্ট করে ফেলতে হবে। বাট যদি আপনাকে আমি গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম শুধু সেটাই দেয় 20 নাম্বার, তখন আপনাকে পরিধি, কার্যক্ষেত্র ওইটাকে বড় করে লিখতে হবে। অথবা আইন বিজ্ঞান কাকে বলে, আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব ব্যাখ্যা করে, এটা ওখানে এক হলো টেনশন কাজ করে, আর ওখানে বসে বসে আপনাকে চিন্তা করে বড় করার সুযোগ নাই। সুতরাং বড় করে নোট তৈরি করে গেলে আপনার সেটা সেভাবে যদি প্রিপারেশন নিয়ে যায়, সেটাকে আপনি সামারাইজ করে লিখতে পারবেন। এবং নোট তৈরি করার সময় আপনাকে ওই নোটের মধ্যে পেন্সিল দিয়ে একটা মার্ক দিয়ে রাখবেন যে এটা লেস ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আপনি যখন পরীক্ষায় এই প্রশ্নটাকে শর্ট করতে যাবেন, ওই পেন্সিলের মার্কের অংশটাকে বাদ দিয়ে দিবেন। বা তার অর্থ এই না যে মূল বিষয়টা আপনার না লিখে আসতে পারবেন, তাই না? এইভাবে আপনাদেরকে নোটটা তৈরি করলে জুরিসপ্রুডেন্সে, মানে আমার বিশ্বাস, আমি জুরিসপ্রুডেন্স যখন কলেজে আমি জয়েন করেছি, তখন এটা তখন ছিল আপনার জুরিসপ্রুডেন্স ও রোমান ল 50-50। হ্যাঁ, আপনারা প্লিজ মিউট করেন, নাইলে আমি ক্লাস নিতে পারছি না। ওখানে আপনাদের কেউ মিউট করেন, আপনারা আনমিউট করে রাখছেন, ওখানে আশেপাশে শব্দ শোনা যাচ্ছে। তো তখন ছিল রোমান ল 50 আর আইন বিজ্ঞান ছিল 50। হ্যাঁ, রোমান লটা আইন বিজ্ঞানের চেয়ে কঠিন ছিল, কারণ ওইটা ছিল একটা ইতিহাস, ওখানে আপনাকে সন টন এগুলো সব লিখতে হতো। আপনারা আজকে ক্লাসে আপনাদের এটা একটু ডিস্টার্ব করছে বেশি, আপনারা এখানে অনেকজন হয়তো পার্টিসিপেন্ট আছেন, কিন্তু সবাই একটু, সবার প্রতি অনুরোধ, আপনারা
মিউট করে রাখেন। হ্যাঁ, প্রশ্ন থাকলে তখন আনমিউট করবেন। তো মোটামুটি আইন বিজ্ঞান যখন আমি 2-3 বছর পড়াতে পড়াতে নিজের মধ্যে একটা ভালো আয়ত্ত চলে আসছে। যারাই ক্লাস করেছে নিয়মিত একদম ম্যাক্সিমাম 50-র উপরে নাম্বার পেয়েছে। আশা করি যদি ক্লাসটা ফলো করেন এবং নিজেরা নোট তৈরি করেন, তার দুটো সুবিধা, নোট তৈরি করার সময় আপনার ওই চ্যাপ্টারটা আপনার এখন তো এমন না যে ক্লাস 3, 4, 5, 6, 7 এর পড়া আপনি একদম ঠোঁটস্থ মুখস্থ করতে পারলেন, এভাবে হবে না কখনো। এখন যে বয়সে আপনারা লেখাপড়া করছেন বা আমরা পড়াচ্ছি, সেখানে মুখস্থ করার সুযোগ নাই। সেখানে আপনাকে জিনিসটাকে মানে মাথার মধ্যে নিয়ে ফেলতে হবে বিষয়টাকে। হ্যাঁ, নিয়ে তারপর সুন্দরভাবে পরীক্ষার খাতায় ডেলিভারি করতে হবে। হ্যাঁ, তো এই কারণেই যখন নোট তৈরি করবেন তখন এক ধরনের একটা ধারণা সৃষ্টি হয়ে যাবে আপনাদের মধ্যে। যাই হোক, আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা, গুরুত্ব, এটা এটা আমরা আলোচনা করবো এভাবে। প্রথম একটা সূচনার মতো, ওখানে আবার খাতায় লিখতে হবে না সূচনা, অর্থাৎ সূচনার মতো আমরা একটা প্রথমে বিষয় আলোচনা করব। আলোচনা করার পর আমরা ওইটাকে আপনারা পয়েন্ট আকারে এরপরে লিখবেন। গুরুত্বটা কাদের কাদের ক্ষেত্রে, যেমন আইনজীবীদের ক্ষেত্রে, আইন প্রণেতাদের ক্ষেত্রে, আইনের ছাত্রদের ক্ষেত্রে, হ্যাঁ, বিচারকদের ক্ষেত্রে। হ্যাঁ, এইভাবে আপনারা তখন পয়েন্ট দিয়ে লাস্টের গুরুত্বটা আসবেন। এরপরে আবার লাস্ট একটা কি করবেন, এরপরে লাস্টে আমরা যেটা উপসংহার দিয়ে একটা শেষ করবেন। আর যেগুলো পয়েন্ট দিতে বলেছি ওগুলো আপনারা ক খ এভাবে দিতে পারেন, অথবা এমনি আইন মানে আইন বিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে বিভিন্ন ক্ষেত্রে আইন বিজ্ঞানের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করা হলো। হ্যাঁ, তখন আপনি প্রথম পয়েন্ট দিতে পারলেন আইনজীবীদের ক্ষেত্রে, আইন প্রণেতাদের ক্ষেত্রে, হ্যাঁ, বিচারকদের ক্ষেত্রে, আইনের ছাত্রদের ক্ষেত্রে, এভাবে লিখলেন। যাই হোক, দেখেন বেশিরভাগ আইন বিজ্ঞানী বা বেশিরভাগ মানুষ মনে করে যে আসলে আইন বিজ্ঞান একটা বস্তু নিরপেক্ষ তত্ত্বীয় বিষয়। হ্যাঁ, অর্থাৎ এটা শুধু বইয়ের মধ্যে তত্ত্ব। আমার ডিস্টার্ব হচ্ছে, ক্লাস নিতে পারছি না আসলে। মিউট করে দেন। তো এটা বেশিরভাগ আইন বিজ্ঞানী এবং অনেকেই এটা মনে করে থাকেন বা বলে থাকেন যে আসলে আইন বিজ্ঞান একটা বস্তু নিরপেক্ষ তত্ত্বীয় বিষয়। হ্যাঁ, এবং এটার কোনো ব্যবহারিক উপযোগিতা নাই। ব্যবহারিক উপযোগিতা নাই মানে মনে করেন যে আপনি ফৌজদারি কার্যবিধি বা দণ্ডবিধি এটা বা দেওয়ানি কার্যবিধি, এটার একটা ব্যবহারিক উপযোগিতা মানে এই যে বই, এই সাবজেক্টটা এটা আমাদের প্র্যাকটিক্যালি ইনভলভ। বাট আইন বিজ্ঞান এরকম কোন আইন পৃথিবীর কোথাও কোনো দেশে রাষ্ট্রীয় আইন হিসাবে কিন্তু ব্যবহারিকভাবে প্রয়োগ হয় না। হ্যাঁ, এটাকে অনেকটা এক ধরনের একটা মৌলিক সাব বিষয় বলা যায় আইন বিজ্ঞানকে। এই কারণেই অনেকে বলে থাকেন যে হ্যাঁ, আইন বিজ্ঞান তো আসলে দৈনন্দিন জীবনে পৃথিবীর কোনো দেশেই এটা রাষ্ট্রীয় আইন হিসাবে ব্যবহৃত হয় না। এই জন্য বলে থাকে অনেকে যে এটার ব্যবহারিক উপযোগিতা থাকতে পারে না বা নাই। কিন্তু স্যামন্ড এই ধারণাটাকে প্রত্যাখ্যান করে একটা মত প্রকাশ করেছেন। উনি বলেছেন অন্যান্য জ্ঞানগর্ভ বিষয়ের মতো আইন বিজ্ঞানেরও স্বাভাবিক ও অন্তর্নিহিত অর্থ ও উপযোগিতা রয়েছে। আমি বারবার বলছি, আমি আপনাদেরকে পড়াচ্ছি কিন্তু আমি আপনাদেরকে গাইডলাইন দিচ্ছি নোট তৈরি করার। হ্যাঁ, তো এই যে বিভিন্ন আইন বিজ্ঞান এবং বিভিন্ন জনের এই কথাটার সাথে উনি দ্বিমত পোষণ করেছেন। দ্বিমত পোষণ করে উনি বলেছেন যে অন্যান্য জ্ঞানগর্ভ বিষয়ের মতো আইন বিজ্ঞানেরও স্বাভাবিক ও অন্তর্নিহিত অর্থ ও উপযোগিতা রয়েছে। যেমন একজন গণিত বিশারদ অঙ্কের মাঝে যেরূপ তার কাঙ্ক্ষিত সমাধানটি খুঁজে বের করে। মনে করেন আপনাকে একটা অঙ্ক দিল, তাহলে একজন গণিত বিশারদ সেই অঙ্কটা নতুন হলো তার এই যে গণিতের যে জ্ঞান, সেই জ্ঞান দ্বারা সে ওই গণিতটার জটিল সমাধানটা নিজে বের করতে পারে। হ্যাঁ, তো সেরকম একজন অভিজ্ঞ আইন বিশারদ তার ব্যবহারিক চাহিদা মিটাতে
আইন বিজ্ঞান থেকে আইনগত যুক্তি ও স্বাভাবিক সময়োপযোগী সমাধান অনুসন্ধান করে থাকেন। তো উনি বলছেন যে একজন আইন বিশারদ তেমনি তার কাছেও, যেমন আমাদের কাছে যখন মামলা আসে, এখনো পর্যন্ত আজকে আমি প্রায় 21-22 বছর ওকালতি করছি ফৌজদারি, কিন্তু এখনো পর্যন্ত অনেক অনেক মামলা আসে যেটা মনে হয় যে আমি আগে কখনো করেই নাই। তাহলে আমি করি নাই বলে কি আমি মামলাটা করব না? এটা তো তাহলে আমার ব্যর্থতা হবে একজন আইনজীবী হিসাবে। তাহলে এই যে উনি বলছেন যে এই যে যারা আইন বিজ্ঞান অধ্যয়ন করে বা করেছেন তাদের মধ্যে আইন সম্পর্কে একটা মৌলিক ধারণা চলে আসে, তখন উনি এই যে আইন বিজ্ঞানের যে সম্যক ধারণা বা জ্ঞান, এটাকে অ্যাপ্লাই করে এই যে একটা বর্তমান একটা সমস্যা, জটিলতা, সেটাকে উনি সমাধান করে থাকেন, যা সমাজের জন্য একান্ত প্রয়োজন। তাহলে এরপরে তারপর আমরা সবাই জানি যে আসলে আইন শব্দটা অধিকারের সাথে সম্পৃক্ত। যখন কোনো সাধারণ মানুষ আইন সম্পর্কে পড়ালেখা করে বা আইন বিজ্ঞান সম্পর্কে পড়ালেখা করে বা ধারণা লাভ করে বা জ্ঞান অর্জন করে, তখন তার মধ্যে কিন্তু একটা বিষয় সবচেয়ে আগে চলে আসে, সেটা হচ্ছে অধিকার সম্পর্কে তার একটা নিজের ভিতরে একটা চেতনা বলেন, দাবি বলেন, সেই বিষয়টা তার কাছে চলে আসে। কারণ সে আইন পড়ে দেখছে যে না, প্রত্যেকটা দেশের নাগরিকেরই কিছু অধিকার আছে। এখন এই কারণেই বেশিরভাগ আইন বিজ্ঞানী বলে থাকেন, এবং এটা বলে থাকেন বলতে এটা সত্য, যে আইন শব্দটা আসলে সবচেয়ে বেশি যেটার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে অধিকার। অধিকারের সাথে সম্পর্কিত। তো আইন বিজ্ঞানের মাধ্যমে উক্ত অধিকার সমূহকে সুনিশ্চিত করার শিক্ষা দিয়ে থাকে। অর্থাৎ আপনি যখন আইন বিজ্ঞান পড়বেন তখন আপনার অধিকার সম্পর্কে নিজের মধ্যে সচেতনতা আসবে। আর আর বলছে আইন বিজ্ঞানের ক্ষেত্রে আপনি যখন নিজের অধিকার সম্পর্কে আপনার সচেতন হবেন, পাশাপাশি আপনার নিজের যে কর্তব্য দায়িত্ব সেটা সম্পর্কেও আপনার নিজের মনের মধ্যে একটা অটোমেটিকলি একটা ধারণা চলে আসবে। কারণ অধিকার ও কর্তব্য একে অপরের সম্পূরক বা পরিপূরক। কেমন? এখানে বলছে যে একজনের অধিকার আরেকজনকে কর্তব্য আবদ্ধ করে। একজনের অধিকার আরেকজনকে কর্তব্য আবদ্ধ করে। কেমন? মনে করেন আপনি একটা বাসার মধ্যে একটা বড় কিনলেন, সিডি কিনলেন। এখন আপনি আপনার বাসায় সিডি কিনলেন, এটা বিশাল সাউন্ড হয়। আপনি কি করলেন? ঘরের মধ্যে বিশাল সাউন্ড, এটা আপনার অধিকার, আপনি কিনেছেন, এইটা আপনি সাউন্ড দিয়ে শুনছেন। হ্যাঁ, তাহলে আপনার যে প্রতিবেশী আছে ওনার কিন্তু কি হচ্ছে? ওনার কিন্তু একটু ডিস্টার্ব হচ্ছে। তাহলে এই যে ওনার যে ডিস্টার্বটা হচ্ছে, এই যে আপনার যেমন অধিকার আছে তেমন আপনার দায়িত্ব ও কর্তব্য আছে আরেকজনকে। আপনার এইটার উপর যেমন অধিকার আছে ডেস্কটপের উপর, সিডিটার উপরে, আপনার প্রতিবেশীরও অধিকার আছে শান্তিপূর্ণভাবে বসবাস করার। তাহলে এখানে আপনার অধিকার হচ্ছে এই সিডিটার গান শোনা, কিন্তু পাশাপাশি আপনাকে আবার আরেকটা কর্তব্য আবদ্ধ করছে, যেন আরেকজনের ডিস্টার্ব না হয়। আবার মনে করেন যে আপনি একটা জায়গা কিনলেন, জায়গাটা আপনার বাউন্ডারি দিলেন, তাহলে আইন বলছে আপনার এই যে বাউন্ডারি ওয়ালটার ভিতরে টোটাল আপনার জায়গাটার, আপনার যে সত্য দখলকারী যে জায়গাটা, সেটার ভিতরে আপনার অনুমতি ছাড়া কেউ প্রবেশ করতে পারবে না। যদি কেউ প্রবেশ করে সেটাকে বলা হবে ইলিগাল ট্রেসপাস, এবং এটার জন্য দণ্ডবিধিতে শাস্তি আছে। তাহলে আপনার অধিকার হচ্ছে কি, এই আপনার যে বাউন্ডারি দেওয়া যে জায়গাটা আছে
সেটার মধ্যে যেন কোনোভাবে কি কেউ প্রবেশ না করে। আর অন্যদের যে কর্তব্য দায়িত্ব সেটা হচ্ছে কি আপনার জায়গা, সেটা যেন আপনার অনুমতি ছাড়া ওখানে না ঢুকে। এমনও হতে পারে যে আপনার ওই জায়গার মধ্যে ফলজ বা বনজ গাছ আছে, অনেক ধরনের গাছ আছে, তাহলে ওই গাছগুলোর যে ফল বা যাই আছে ওই গাছগুলো সবগুলো আপনার অধিকার। আরেকজন ওখানে বেআইনি ভাবে ঢুকে ওখান থেকে যদি একটা ফল পেরে নিয়ে যায়, সেটাও কিন্তু কিসে পড়বে, কিসের সংজ্ঞায় পড়বে, সেটা চুরির সংজ্ঞায় পড়বে। যখন আপনাদের সাথে আমরা সেকেন্ড ইয়ারে, প্লিজ মিউট করেন, আপনি একজনের জন্য সবার ক্লাসে ডিস্টার্ব হচ্ছে। পুরা অনলাইন বুঝি তো, এই যে না 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 বুঝি এভাবে তো তো সেকেন্ড ইয়ারে যখন আপনাদের সাথে সাবজেক্ট ইয়ে হবে, তখন দেখবেন আপনারা চুরির সংজ্ঞায় দেখবেন এই যে একজনের ইয়ার ভিতরে একটা যে সম্পত্তি, তার ওখানে ঢুকে যদি কোনো কেউ তার অনুমতি ছাড়া কিছু নিয়ে যায়, তাহলে সেটা চুরি। তাহলে এই যে আমাদের এই যে বললাম, আপনার যে অধিকার বাউন্ডারি দেখ ইয়ার মধ্যে জায়গার মধ্যে আপনার এখানে কেউ না, মানে আপনার কেউ প্রবেশ করবে না, এটা আপনার অধিকার। আর অন্যদের কর্তব্য হচ্ছে, অর্থাৎ আপনার অধিকারটা এই বাকি পৃথিবীর সবাইকে কর্তব্য আবদ্ধ করছে। পৃথিবীর কেউ আপনি ছাড়া, যিনি মালিক তিনি ছাড়া আর কেউ এখানে ভিতর প্রবেশ করতে পারবে না। এই জন্য বলছে অধিকার একজনের অধিকার আরেকজনকে কর্তব্য আবদ্ধ করে। অধিকার ও কর্তব্য এই দুইটাই কিন্তু আইন বিজ্ঞানের সাথে অনেক বেশি সম্পৃক্ত। তাহলে অধিকারের সাথে সম্পৃক্ত করে আইন বিজ্ঞানের মাধ্যমে উক্ত অধিকার সমূহকে সুনিশ্চিত করার শিক্ষা দিয়ে থাকে। সুনিশ্চিত মানে আপনাকে এটা আরো বেশি ভালোভাবে বুঝার শিক্ষা দিয়ে থাকে। তারপরে আইনগত, রাজনৈতিক, সামাজিক প্রভৃতি অধিকার সম্পর্কে সচেতন হওয়ার একমাত্র উপায় হলো আইন বিজ্ঞানের উপর গবেষণা করা, জ্ঞান অর্জন করা। হ্যাঁ, তারপরে বলছে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা প্রভৃতি বিজ্ঞানের এইসব, যেমন দেখেন এইসব বিজ্ঞানের মূল বিষয়বস্তু হচ্ছে কি জড় পদার্থ। ওরা কি নিয়ে কাজ করে, ওদের বিষয়বস্তুটা হচ্ছে জড় পদার্থ। তেমনি আইন বিজ্ঞানের বিষয়বস্তু হচ্ছে সমাজ ও সমাজে বসবাসকারী মানুষ। এই দুইটা হচ্ছে মূলত আইন বিজ্ঞানের বিষয়বস্তু। আর আইন বিজ্ঞানের প্রধান কাজটাই হলো মানুষকে শৃঙ্খলাগত আচার আচরণ নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা। তাহলে আইন বিজ্ঞানের প্রধান কাজটা কি? আইন বিজ্ঞানের প্রধান কাজটাই হচ্ছে মানুষের শৃঙ্খলাগত আচার আচরণ নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করা। যেমন আমি বলেছিলাম আপনাদেরকে, আইনটা হচ্ছে কি সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণকে নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু আইন। হ্যাঁ, তাহলে আইন বিজ্ঞানের কাজ কি? আইন বিজ্ঞানের বিষয়বস্তু যদি হয় সমাজ ও সমাজে বসবাসকারী মানুষ, তাহলে এই মানুষগুলোর যে শৃঙ্খলাগত আচার আচরণ, সেটাকে বিজ্ঞান ভিত্তিক উপায়ে আলোচনা করা হলো আইন বিজ্ঞানের কাজ। বিজ্ঞান ভিত্তিক উপায়ে আলোচনা বলতে আমি যেমন গত ক্লাসে বলেছিলাম, যেমন মনে করেন আমরা যখন কলেজে পড়তাম, এমনকি ইউনিভার্সিটিতেও পড়তাম, তখন কিন্তু বাংলাদেশে ইন্টারনেট ব্যবস্থাটা আসেনি। তাহলে ইন্টারনেট ব্যবস্থা আসেনি, তখন এই সম্পর্কে কোনো ধরনের গবেষণার প্রয়োজন হয় না, আইন প্রণয়নের প্রয়োজন হয় না, সাইবার ক্রাইম অ্যাক্ট নিয়ে কোনো প্রয়োজন হয় না। তাহলে যখন আপনার এটা এসছে, হ্যাঁ, যখন আপনার এই ইন্টারনেটটা বাংলাদেশে বহুল প্রচলিত হয়ে গেল, ব্যবহৃত হয়ে গেল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এই বিভিন্ন ইয়াগুলো চলে আসলো, তখন কিন্তু কি হলো, দেখা গেল যে মানুষের এই যে ফেসবুকে কাউকে ডিস্টার্ব করা, কারো বিরুদ্ধে খারাপ স্ট্যাটাস দেওয়া, বিভিন্ন বিষয়গুলো চলে আসলো, এবং দেখা গেল যে এখানে এটাকে আইনের আওতায় আনার প্রয়োজন। হ্যাঁ, তাহলে আইনের আওতায় আনার প্রয়োজন হলে এর আগে আরেকটা জিনিস দেখেন, ভিওআইপি যে কলগুলো বাংলাদেশে মানে বাইরের দেশে থেকে আসতো বা বাইরের দেশে এখান থেকে করতো, তখন দেখা গেল কি ভিওআইপি প্রযুক্তি ব্যবহার করে মানুষ সহজে কম পয়সা কথা বলছে, বাট সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। তখন এটাকে কি করলো, এটাকে আইনের আওতায় আনার জন্য লাস্টে আইন প্রণয়ন করতে হলো।
তাহলে এই যে আইন বিজ্ঞানের কাজটা কি, এই যে এই সমস্ত যে কর্মকাণ্ডগুলো, মানুষের যে আচার আচরণগুলো, এগুলাকে বৈজ্ঞানিক উপায়ে বা আধুনিক উপায়ে বিশ্লেষণ করে যুগোপযোগী আইন প্রণয়নে সহায়তা করা আইন বিজ্ঞান। তাহলে এই সহায়তা করতে হলে এখানে যে জিনিসটা সবচেয়ে যে বিশ্লেষণটা প্রয়োজন, সেটা হচ্ছে মানুষের সমাজে বসবাসকারী মানুষের আচরণগুলোকে আধুনিক বা বিজ্ঞান ভিত্তিক উপায়ে বিশ্লেষণ করা, গবেষণা করা। তাহলে আপনার ওই সম্পর্কে যুগোপযোগী আইন প্রণয়ন করতে পারবেন। এগুলো কিন্তু আমি এই যে আইন বিজ্ঞানের গুরুত্ব, প্রয়োজনীয়তার যেটা সূচনা বা প্রিএম্বেল বললাম, সেটা আলোচনা করছি। তারপরে বলছে আলোচনার মাধ্যমে যথার্থ আইনকে প্রতিষ্ঠিত করা এবং অতঃপর এটাকে ব্যাখ্যা করাই হলো আইন বিজ্ঞানের প্রধান কাজ। হ্যাঁ, অর্থাৎ আলোচনার মাধ্যমে মানে ওই যে বললাম বিজ্ঞান ভিত্তিক উপায়ে বা আধুনিক উপায়ে আইনকে বিশ্লেষণ করা, আলোচনা করে আইনটাকে প্রতিষ্ঠিত করা। কিভাবে প্রতিষ্ঠিত করবে? বর্তমান যুগের প্রয়োজনে প্রতিষ্ঠিত করবে। হ্যাঁ, সেটা এবং এই আইনটাকে অনেক সময় দেখা যায় ব্যাখ্যার প্রয়োজন হয়। হ্যাঁ, ব্যাখ্যার প্রয়োজন মানে যেমন মনে করেন যে অনেক সময় বিভিন্ন সমাজের বিভিন্ন মানুষ, সাংবাদিক বলেন, বিভিন্ন মানুষ যখন রাষ্ট্র যখন নতুন কোনো আইন প্রণয়ন করে তখন এটা নিয়ে প্রশ্ন তুলে যে না, এই আইনটা এই জন্য, এটা অমুকের জন্য ক্ষতিকর। তখন এটা কিন্তু সরকারের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়া হয় কেন আইনটা করা হয়েছে। তাহলে এই যে ব্যাখ্যাটা দেয় বা আইনটা প্রণয়ন করে, এগুলা কিন্তু এগুলা হচ্ছে কার কাজ? আইন বিজ্ঞানেরই মূলত কাজ। আইন বিজ্ঞানের মাধ্যমে আইন বিজ্ঞানের জ্ঞান অর্জন করেই কিন্তু এটা করা হয়। তাহলে এইভাবে আইনে যে কোনো জটিলতা দূর করা হয় আইন বিজ্ঞানের মাধ্যমে, এবং আরো যৌক্তিক ও প্রয়োগযোগ্য আইন প্রণীত হয়ে থাকে। তাহলে এই যে যখন মনে করেন বৈজ্ঞানিক উপায়ে বিশ্লেষণ করার মাধ্যমে সমাজের মানুষের আচার আচরণগুলোকে বিশ্লেষণ করলো, গবেষণা করলো, এগুলো করার পর একটা আইন প্রণয়ন করলো, প্রণয়ন করার পরে দেখা গেলো যে এটা নিয়ে প্রশ্ন উঠলে তখন এটা নিয়ে পক্ষে বিপক্ষে কথা বললো, বিশ্লেষণ করলো, আবার করার পরে একটা যৌক্তিক এবং প্রয়োগযোগ্য মানে না, এটা বর্তমানে এখানে এই দেশে প্রয়োগ করা যায়, এরকম একটা আইন প্রণয়ন করা সম্ভব হয় আইন বিজ্ঞানের মাধ্যমে। এই বিষয়ে আইনবিদ হল্যান্ড তার এলিমেন্টস অফ জুরিসপ্রুডেন্স গ্রন্থে উল্লেখ করেন যে মানুষের সম্পর্কের ক্ষেত্রে ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব আইনের ক্ষেত্রে প্রতিফলিত হওয়াটাই স্বাভাবিক। ফলে নতুন নতুন প্রশ্ন সৃষ্টি হচ্ছে, আর ব্যাপক জ্ঞান ছাড়া এই সকল নতুন প্রশ্নের উপযোগী সমস্যার সমাধান খুঁজে বের করা সম্পূর্ণ অসম্ভব। কত সুন্দর একটা কথা, আজকে থেকে কত বছর আগে উনি বলেছেন, কিন্তু এটা কতটাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজকের জন্য। দেখেন, অধ্যাপক হল্যান্ড তার এলিমেন্টস অফ জুরিসপ্রুডেন্স গ্রন্থে উল্লেখ করেন যে মানুষের সম্পর্কের ক্ষেত্রে ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধি পাচ্ছে, যার প্রভাব আইনের ক্ষেত্রে প্রতিফলিত হওয়াটাই স্বাভাবিক। ফলে নতুন নতুন প্রশ্ন সৃষ্টি হচ্ছে, আর ব্যাপক জ্ঞান ছাড়া এই সকল নতুন প্রশ্নের উপযোগী সমস্যা সমাধান খুঁজে বের করা সম্পূর্ণ অসম্ভব। দেখেন, আমি আপনাদেরকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখেন, মুসলিম বিবাহ এবং হিন্দু বিবাহ আইনে বলছে মুসলিম ম্যারেজ ইজ এ সিভিল কন্ট্রাক্ট, হ্যাঁ, হিন্দু ম্যারেজ ইজ এ স্যাক্রামেন্ট। তার অর্থ কি, এই যে মুসলিম আইনে বিবাহের ক্ষেত্রে কাবিননামা বা রেজিস্ট্রেশনটা বাধ্যতামূলক। এই যে কাবিনের যে একটা পৃষ্ঠা বা একটা বালাম বইয়ে এই যে তারা স্বামী স্ত্রী এখানে স্বাক্ষর করছে, সাথে কি থাকছে? সাক্ষী থাকছে। তো আইন বলছে দিস ইজ এ সিভিল কন্ট্রাক্ট, কারণ এই যে কাবিনে কি বিষয় লেখা থাকে, এখানে আপনার দেনমোহরের কথা উল্লেখ থাকে স্পষ্টভাবে, প্রম ডাওয়ার, ডেফার ডাওয়ার, তারপরে থাকে আপনার মেইনটেনেন্স, ভরণ পোষণের কথা উল্লেখ থাকে। অর্থাৎ কি,
আপনার এই যে এই একটা পৃষ্ঠায় আপনার স্বামী স্ত্রী স্বাক্ষর করলো, তারা ধর্মীয় তো একটা বিষয় আছে, কলমা পড়ে তারা একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, কিন্তু এর পরবর্তী যে ধাপটা, যেটা আইনগতভাবে বলছে বাধ্যতামূলক রেজিস্ট্রেশনটা, তাহলে এটা বলছে এটা হচ্ছে এই রেজিস্ট্রেশনটা এবং এই কাবিননামাটা হচ্ছে ইজ এ সিভিল কন্ট্রাক্ট। আর বিপরীত দিকে আপনি হিন্দু বিয়ের ক্ষেত্রে দেখেন, এটা বলছে হিন্দু ম্যারেজ ইজ এ স্যাক্রামেন্ট। স্যাক্রামেন্ট মানে কি? হিন্দু বিবাহ হচ্ছে একটা শুধুমাত্র আনুষ্ঠানিকতা। কেমন? হিন্দু আইনে বলছে বা হিন্দু ধর্মে বলছে, আইনেও বলছে, ধর্মেও বলছে, হ্যাঁ, যে অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বাধা, এটা হচ্ছে হিন্দু বিয়ে। এবং মুসলিম বিয়েতে যেরকম আপনার ডিভোর্স, তালাকের প্রভিশন আছে, আইনে আছে, ইসলামী শরীয়তও আছে। আমরা আইন নিয়ে, যেহেতু আইনের ছাত্র, আমরা আইন নিয়ে আলোচনা করব। তাহলে হিন্দুর ক্ষেত্রে, হিন্দু আইনের ক্ষেত্রে বা হিন্দু ধর্মের ক্ষেত্রে আপনার বলছে কি, 1 গ্লাসের পানি যখন আরেক গ্লাসে মিশিয়ে দেয়, সেটাকে যেমন কোনোভাবে আলাদা করা যায় না, তাহলে হিন্দু বিবাহ এরকম, যে এটা কোনোভাবে আলাদা করা যায়। কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে কি, কিছু প্রশ্ন চলে আসছে যে হিন্দু স্বামী স্ত্রীর মধ্যেও কি হচ্ছে, আপনার বনিবনা হচ্ছে না। তাহলে বনিবনা না হলে কি হচ্ছে, তাদের মধ্যে সেপারেশন হচ্ছে। এটাকে আমি ডিভোর্স বলতে পারছি না আইনগতভাবে, কারণ হচ্ছে হিন্দু আইনে ডিভোর্স শব্দটা নাই। তাহলে তখন আমরা আইনজীবীরা আমরা করতাম কি, এটা একটা জুডিশিয়াল সেপারেশনের মামলা করতাম। এই সেপারেশনের মামলা করলে কোর্ট একটা ডিক্লারেশন দিত যে দে আর সেপারেটেড, দে ক্যান লিভ সেপারেটলি। হ্যাঁ, কোর্ট যখন ডিক্লারেশন দিত, এটার একটা আইনগত আমি একটা পেলাম যে হ্যাঁ, আমরা আইনগতভাবে আমরা সেপারেট লিভ করব। লিভ মানে আমরা বসবাস করবো, স্বামী স্ত্রী আলাদা বসবাস করবো। এখন প্রশ্ন হচ্ছে, আরো কতগুলো যখন প্রশ্ন হচ্ছে, যেমন অনেকেই দেখা যাচ্ছে এরকম সেপারেট হয়ে যাচ্ছে, বা সেপারেট হওয়ার আগেও অনেক হিন্দু পুরুষ আরেকটা দ্বিতীয় বিয়ে করছে। ওয়ারাস আইনে দ্বিতীয় বিয়ের কোনো প্রভিশন নাই, ধর্মেও নাই, কিন্তু করে ফেললে কি হবে সেটাও নাই। তাহলে এই যে সমস্ত, এই যে আমি আপনার যে কথাটা অধ্যাপক আইনবিদ হল্যান্ডের যে কথাটা বললো, মানুষের সম্পর্কের ক্ষেত্রে ক্রমান্বয়ে জটিলতা বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন আইনগত প্রশ্নের সৃষ্টি হচ্ছে। তাহলে আইন বিজ্ঞানের কাজটা কি, আইনের কাজটা কি? এই জটিল যে সমস্যাগুলির সৃষ্টি হচ্ছে, এগুলো যখন ব্যাপক আকারে বেড়ে যাবে, তখন অবশ্যই যুগের প্রয়োজনে আইনের সংশোধন, প্রণয়ন, পরিমার্জন, এগুলো প্রয়োজন হয়ে পড়ে। এখন আপনি দেখেন বাংলাদেশে হিন্দু বিয়ের রেজিস্ট্রেশন শুরু হয়েছে, কিন্তু এই রেজিস্ট্রেশনটা কি ঐচ্ছিক। কেন ঐচ্ছিকটা করেছে সরকার? এ কারণে, যেহেতু প্রতিটা ধর্ম আজকে থেকে শত শত বছর যাবৎ প্রতিপালিত হয়ে আসছে, প্রত্যেকটা ধর্মেই কিছু প্রথাগত বিষয় আছে। যেমন আপনি দেখেন, সে মনে করেন এই আমাদের দেশে তো সরকার 2/3 আছে বর্তমানে, কিন্তু এই যে মনে করেন মুসলিম ধর্মে বলছে কি, মানুষ মারা গেলে কি করবে, কবর দিবে। হিন্দু ধর্ম বলছে কি, দাহ করবে। কিন্তু এটা কোথাও কোনো আইনে লেখা নাই, এটা হচ্ছে ধর্মীয় প্রথা। এখন যদি সরকার যদি বলে যে না, এখন এত হারে কোভিডে মানুষ মারা যাচ্ছে, কবর দেওয়ার জায়গা নাই, এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে কি করতে হবে, আগুনে জ্বালাতে হবে। যতই মানুষ মারা যাক, যতই দুর্যোগ হোক, এটা কিন্তু মানবে না। যাদের ধর্মীয় বিধান আছে কবর দেওয়া, তারা মানবে না। তাহলে কি, এটা আমরা যখন আলোচনা করব তখন আপনারা দেখবেন, প্রথা একটা চ্যাপ্টার আছে আইন বিজ্ঞানে, কাস্টম, যে প্রথা অনেক ক্ষেত্রে আইনের চেয়েও শক্তিশালী হয়ে যায়। তখন মানুষ, আপনার সরকার, আর্মি বলেন, পুলিশ বলেন, মিডিয়ার বলেন, কাউকে মানবেন না। মানুষ তুমুল আন্দোলন শুরু করে দেবে সরকারের বিরুদ্ধে। হ্যাঁ, তাহলে এই যে মানুষের আইন কিন্তু মানুষের, এই যে বলেছি আপনাদেরকে গত ক্লাসে, যে আইন কখনো বিবেক বিরুদ্ধ হতে পারবে না। যে আইন বিবেক বিরুদ্ধ, যে আইন ন্যায় বিরুদ্ধ, সে আইন কিন্তু জোর করে বেশি দিন টিকিয়ে রাখা যায় না, সে আইনটাকে বিলুপ্ত হতে বাধ্য। যাই হোক, তাহলে আমি এই অধ্যাপক হল্যান্ডের এই কথাটার ক্ষেত্রে আমার হঠাৎ মনে আসলো, এই যে আপনার বর্তমানে যে হিন্দু যে
বিবাহ, এটার ক্ষেত্রে সরকারের কাছে প্রশ্ন চলে আসছে যে এখানে যখন তাদের সন্তান থাকে, কারণ এখানে কোনো ভরণ পোষণের কোনো আইন নাই কাবিনের মতো, যেমন কাবিনে ভরণ পোষণের ইয়া থাকে, তাহলে আমাদের সেক্ষেত্রে যখন ডিভোর্স হয়, আপনার এখানে বলা হচ্ছে এই ডিভোর্সের এই কাবিনের টাকাটা দেনমোহরটা দিতে বাধ্য। হ্যাঁ, যদি ওই নারী যদি ক্ষমা না করে, স্ত্রী যদি ক্ষমা না করে ওই দেনমোহরটা, এইটাতে কোনো ক্ষমা নাই, এটা ক্ষমা করার অধিকার রাষ্ট্রপতিরও নাই। হ্যাঁ, তাহলে আইনটা স্পষ্ট, কিন্তু হিন্দু আইনটা বাংলাদেশের ক্ষেত্রে অস্পষ্ট। তাহলে এই যে নতুন নতুন জটিলতা সৃষ্টি হচ্ছে, তার জন্য কি হচ্ছে, আইনের সংশোধন প্রয়োজন হচ্ছে। এখন সরকার চাইলেই সংসদে হিন্দু আইনকে সংশোধন করে একদম মুসলিম আইনের মতো কাবিননামা সৃষ্টি করতে পারছে না। কেন পারছে না? কারণ এটা একটা প্রথাগত বিষয়, দীর্ঘদিন ধরে চলে আসছে। বেশিরভাগ হিন্দুরা মনে করে যে না, হিন্দু ধর্ম একটা আনুষ্ঠানিকতা, সূর্যকে অগ্নিকে সাক্ষী করে 7 পাকে বাধা, এটাই এটাই হচ্ছে হিন্দু বিয়ের রীতিনীতি। তো এই জন্য সরকার রেজিস্ট্রেশন প্রথাটা, রেজিস্ট্রেশন আইনটা চালু করেছে ঐচ্ছিক হিসাবে। সরকার দেখতে চাচ্ছে যে কত পার্সেন্ট মানুষ এটাকে গ্রহণ করছে। তখন একসময় গিয়ে দেখবেন যে এটা আইনে পরিণত হয়েছে, হিন্দু আইনে। তারপর আরেকটা আসছে, যেমন মুসলিম আইনে নারীরা সম্পত্তির আইনগতভাবে কি পায়, উত্তরাধিকার হয়, হিন্দু আইনের ক্ষেত্রে হয় না। এইটাও আস্তে আস্তে দেখবেন যে যুগের প্রয়োজন, এটা হয়তো চলে আসবে। হ্যাঁ, অনেকগুলো প্রশ্ন। তাহলে এই যে এই সমস্ত যখন নতুন নতুন প্রশ্ন সৃষ্টি হবে, সম্পর্কিত জটিলতা সৃষ্টি হবে, তখন নতুন আইন প্রণয়নের প্রয়োজন হয়ে পড়ে। তখন আইন বিজ্ঞান এই যে সমাজে বসবাসকারী মানুষের এই আচরণগুলোকে বিশ্লেষণ করে, গবেষণা করে, তখন আইন বিজ্ঞানীরা কি করে, নতুন আইন প্রণয়নে সচেষ্ট হয়। এবং ওই আইনটা যখন সমাজে বসবাসকারী মানুষের আচার আচরণকে গবেষণা করে, বিশ্লেষণ করে, তখন ওই আইনটা সমাজে বসবাসকারী মানুষের জন্য অনেক বেশি কি হয়, অ্যাকসেপ্টেবল হয়, গ্রহণযোগ্য হয়, প্রয়োগযোগ্য হয়। হ্যাঁ, এমন একটা আইন প্রণয়ন করলাম যেটা সমাজে মানুষের আমার যে জটিলতা সৃষ্টি করছে সেটা দিয়ে সমাধানই হলো না, তাহলে আইনটা প্রণয়ন করে কি লাভ? যাই হোক, আমি আইন বিজ্ঞান পাঠের গুরুত্বের ক্ষেত্রে প্রথমে এইটা হচ্ছে ইন্ট্রোডাকশন, আলোচনা হয়ে গেল। এরপর আপনারা যখন আলোচনা বলবেন তখন বলবেন যে নিম্নে আইন বিজ্ঞান পাঠের ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে আইন বিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা উল্লেখ করা হলো। তখন আপনারা প্রথম দিলেন কি, প্রথমটা দিতে পারলেন, আমার কাছেও যেটা মনে হয়, আইন প্রণেতাদের জন্য যারা এমপি আছে তাদের কাজটা কি, তাদের কাজ কিন্তু মূলত সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে সংসদে আইন প্রণয়ন করা। তাহলে দেখেন আইন প্রণয়ন করে ওখানে যাচ্ছে কি, ওখানে বেশিরভাগ যাচ্ছে ব্যবসায়ী বা আইনের আইনের ইয়ারা তো যাচ্ছে না বেশি। এখন ইদানিং হয়তো কিছু বেড়েছে, কিন্তু দেখবেন যে 10 পাস বা 8 পাস 9 পাস এরকম ব্যবসায়ীরাও যাচ্ছে। তাহলে এরা এরা আইন প্রণয়নে কি ভূমিকা রাখবে? এরা তো লেখাপড়ার কিছুই বুঝবে না, এত বড় একটা রাষ্ট্রের জনগণের জন্য যে আইন প্রণয়ন করবে কি ভূমিকা রাখবে? তাহলে এই ক্ষেত্রে সংসদে সবচেয়ে সবচেয়ে বেশি কারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে? যারা আইনজীবী, যারা আইনবিদ, তারা আসলে সবচেয়ে বেশি ভূমিকা করতে পারে, কারণ তারা আইন সম্পর্কে লেখাপড়া করেছে, তাদের মধ্যে আইন সম্পর্কে বিন্দুমাত্র ধারণা আছে। তাহলে এই যে যারা আইন প্রণেতা বা এমপি, তাদের জন্য তাদেরকে আসলে আইন বিজ্ঞানটা অধ্যয়ন করা তাদের ক্ষেত্রে অনেক বেশি প্রয়োজন। কারণ সেই ক্ষেত্রে কি হয়, আইন প্রণেতারা দেশের জনগণের জন্য সঠিক এবং যুগোপযোগী আইন প্রণয়নে সহায়তা করতে পারে। এটা হলো আইন প্রণেতাদের জন্য। এরপর আসেন আপনার আইনজীবীদের ক্ষেত্রে। হ্যাঁ, আইনজীবীদের ক্ষেত্রে আইনজীবীরা যখন আইন বিজ্ঞান পাঠ করে তখন কি করে, অধিকতর ও জোরালো ভাবে তাদের আইনগত বক্তব্যগুলো তুলে ধরতে পারে। এবং তাদের কাছে যখন নিত্য নতুন সমস্যা আসে তখন সেগুলোকে সে সমস্যাগুলোকে আইন বিজ্ঞানের মাধ্যমে বিশ্লেষণ করে তখন তারা আদালতে একটা গ্রহণযোগ্য যুক্তি তুলে ধরতে পারে, আইনের ব্যাখ্যা প্রদান করতে পারে। যেমন মনে করেন যারা ফৌজদারি প্র্যাকটিস করে, হ্যাঁ, আসলে আমাদের দেশে হয়তো আত্মসংজ্ঞা অবস্থা নাই বলে হয়তো আমরা সেটা পারছি না। ফৌজদারি ইয়ার ক্ষেত্রে বলছে যে এটা একটা আইনের মূলনীতি হচ্ছে যে অপরাধকে ঘৃণা করো, অপরাধীকে নয়। অপরাধীকে বলছে একজন পেশেন্ট হিসেবে, রোগী হিসাবে বিবেচনা করতে। কেমন? মনে করেন যখন কোনো কেউ প্রথম একটা অপরাধ করে জেলে যায়, তখন বলছে সে কেন অপরাধটা করলো, তার মাধ্যমে তার কাছ থেকে যদি কোনো
মনোবিজ্ঞানীর দ্বারা বিষয়টা জানা যায়, এবং তাকে যদি ওই যে যারা মানে পেশাগত অপরাধী তাদের সাথে না রাখে, আলাদা করে রাখে, হ্যাঁ, যারা প্রথম অপরাধ করেছে তাহলে ধরে নেওয়া যায় তারা হয়তো বিভিন্ন যে কোনো কারণেই, অভাবের কারণে হোক, হঠাৎ মাথা গরম করে হোক, যে কোনো কারণেই করেছে। তাহলে এখানে যদি কোনো মনোবিজ্ঞানী এরকম ভাবে ওখানে থাকতো, তাদের থেকে জেনে নিতে যে কেন তুমি অপরাধটা করেছো, তার থেকে যদি সঠিক তথ্যটা জানতে পারে, তাহলে তাকে সেটা ওখানে জেলখানায় থাকা অবস্থায় তাকে সেটা বুঝিয়ে দিয়ে, এবং সেই সম্পর্কে যদি বিচারকের কাছে একটা গোপন রিপোর্ট প্রেরণ করার পরে, তাহলে কিন্তু তাকে ওই জেলখানায় বেশি দিন না রেখে সমাজে যখন ছেড়ে দিবে, ওখানে ভালো করে তাকে যখন করবে যে দেখো তোমার এটা ঠিক হয় না, বা এই কাজটা ঠিক না, এটা সমাজের জন্য ক্ষতি করে, এইভাবে বলে যেতে আরেকবার যদি তুমি করো তাহলে কিন্তু তোমাকে এখানে বন্ড নিলাম, তখন কিন্তু তোমার ডাবল শাস্তি হবে বা হবে। তখন কিন্তু এমন হতে পারে যে সে আসলে ভালো মানুষ হয়ে সমাজে আবার সমাজের উপকারেও আসতে পারে, তাই না? আর আমাদের দেশে হচ্ছে কি, জেলখানায় যাচ্ছে একটা প্রথম অপরাধ করে, বা এমনও আছে আমার কাছে তো মানে যেটা ধারণা প্রায় 40% বা 50%-এর কাছাকাছি ফলস মামলা। তাহলে ফলস মামলা কি, তার মানে কি সে কোনো অপরাধই করে নাই, তো অপরাধ করে নাই তাকে ঢুকাচ্ছে ওখানে ভিতরে ভিতরে ঢুকে সে কি কাদের সাথে পাচ্ছে সঙ্গ, ডিগ্রিপ্রাপ্ত আসামিদের সাথে, অপরাধীদের সাথে। ওখানে ঢুকে সে এবার তাদের সাথে মিশে বের হয়ে আরো অনেক বড় অপরাধের সাথে জড়িত হয়ে যাচ্ছে। এভাবে কি হচ্ছে, সমাজটা আরো অনেক বেশি কলুষিত হচ্ছে। আমাদের দেশে কোনোভাবে অপরাধের মাত্রাটা কমছে না, অপরাধের মাত্রা কমছে না। তার মূল কারণ হচ্ছে এটাই, জেলখানায় তাকে রাখছে, কোথায় রাখছে কোনো কারো মাথা ব্যথা নাই, কোনো বিশ্লেষণ নাই। জেলখানা হচ্ছে আরেকটা অপরাধ জগৎ ওখানে। হ্যাঁ, তো এগুলো হচ্ছে, এগুলো যখন একজন আইনজীবী এগুলো যখন তার এই বিচার বিশ্লেষণ গুলো যখন আদালতের সামনে আমরা তুলে ধরবো, তখন কিন্তু তার মামলার ক্ষেত্রে তার ক্লায়েন্টের জন্য অনেক বেশি উপকারী হবে। এরপরে আসেন বিচারকের ক্ষেত্রে। বিচারকের ক্ষেত্রে আইন বিজ্ঞান সম্পর্কে আসলে জ্ঞান থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন, কারণ একজন বিচারককে মিউট করেন পড়ার মাঝখানে ইন্টারফেয়ার করেন না প্লিজ, পরে নোট করে রাখেন, প্রশ্ন পরে করেন। বিচারকদের ক্ষেত্রে আইন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা আরো বেশি প্রয়োজন, কারণ হচ্ছে বিচারককে তার শাস্তির উদ্দেশ্য, প্রয়োজনীয়তা, কার্যকারিতা সম্পর্কে ধারণা থাকতে হবে। যেটাকে আমরা বলে থাকি যে একজন বিচারক সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জুডিশিয়াল মাইন্ড বা বিচারিক মনোভাব। একজন বিচারকের সবচেয়ে যেটা বেশি থাকতে হবে সেটা হচ্ছে বিচারিক মনোভাব বা জুডিশিয়াল মাইন্ড। উনি যদি মনে করে যে ওই ওখানে আনছে হাত করা পড়াইয়া সবগুলো আসামি, সবগুলো অপরাধী, তাহলে কিন্তু উনি আসলে নিরপেক্ষ বিচার করতে পারবে না। হ্যাঁ, তাহলে আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যখন পড়বেন দণ্ডবিধি দেখবেন যে ওখানে সে মনে করেন একটা অস্ত্র মামলার সর্বনিম্ন শাস্তি হচ্ছে সম্ভবত 10 বছর, আর সর্বোচ্চ হচ্ছে যাবজ্জীবন। এদিন তো অবশ্য যাবজ্জীবনটা ক্লিয়ার করে দিল, এতদিন তো যাবজ্জীবন নিয়ে অনেক ইয়ে গেল, এখন এদিন সুপ্রিম কোর্টে ফুল বেঞ্চ রায় দিয়ে দিয়েছে যাবজ্জীবন মানে 30 বছর। তাহলে দেখেন এই যে সর্বনিম্ন শাস্তি 10 বছর এবং সর্বোচ্চ 30 বছর, তার মধ্যে তফাৎটা কত বছর? 20 বছর। ইটস নট এ ম্যাটার অফ জোক, 20 years difference between the lowest punishment and the highest punishment. তাহলে একজন বিচারক একটা অস্ত্র মামলায় প্লিজ কথা বলবেন না, একটা অস্ত্র মামলায় কাকে সর্বোচ্চ দিবেন, কাকে সর্বনিম্ন দিবেন, এটা ওনার ডিপেন্ড করবে কিসের উপরে? এটা ডিপেন্ড করবে, ওনার বুঝতে হবে যে মানে অপরাধের ধরন, অস্ত্রের ধরন, অপরাধীর ধরন, কারণ সমস্ত বিষয় বিশ্লেষণ করে। কারণ একজন মানুষকে যদি উনি না বুঝে, সবগুলো তো শাস্তি তো হবে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে, প্রমাণ হলেই তো শাস্তি হবে, কিন্তু এই প্রমাণ হওয়ার পরও শাস্তিটা দিচ্ছে কি উনি সর্বনিম্ন বা সর্বোচ্চ, তাহলে এটা ওনার ইচ্ছের উপর নির্ভরশীল। তাহলে ইচ্ছের উপর উনি কি চেহারা দেখে দিয়ে দিল যে এই চেহারাটা বেশি খারাপ, এটা ওকে আমি সর্বোচ্চ দিয়ে দিই, আর এটা চেহারাটা একটু সুন্দর, ওনাকে আমি একটু কম দিই, এভাবে তো বিচার হতে পারে না। বিচার প্রমাণিত হলো, মামলা প্রমাণিত হলো, এখানে অনেক বিষয় একটা অস্ত্র মামলায় করতে হয়, বিশ্লেষণ করতে হয়। যেমন মনে করেন যে সে অস্ত্রটা কি, অনেক সময় দেখা যায় যে আপনারা যে যেমন কোরবানে একটা কিরিস বাসায় সবার থাকে, এই কিরিসটা সবার বাসায় থাকে, এই কিরিসটা কিন্তু আইনের ভাষায় বলছে কি 12 ইঞ্চি 10 ইঞ্চির উপরে হলে এটাকে অস্ত্র হিসাবে গণ্য করা হবে। তাহলে এরকম হলে তো প্রত্যেকটা ঘরে ঘরে অস্ত্র মামলা হবে।
হ্যাঁ, তাহলে এটা বুঝতে হবে, যেমন এই কিরিসটা নিয়ে যদি আপনার রাতে 2টা বাইর হন, আপনি কোরবানের দিন যদি রাস্তায় এসে কিরিস নিয়ে হাঁটেন, আপনাকে পুলিশ ধরবেও না। কিন্তু আপনি এই 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 এখন কোরবান ছাড়া এখন নর্মাল সময়ে আপনি বেরোন তো দেখি কিরিস নিয়ে, আপনাকে পুলিশ ধরে এটা কষ্ট মামলা দিয়ে মামলা চালান দিয়ে দিবে। হ্যাঁ, তাহলে এই এই যে এই বিষয়গুলো অনেক বিষয় বুঝতে হবে। তারপরে হচ্ছে আরেকটা জিনিস, আপনারা ওইটা সেকেন্ড ইয়ার আলোচনা করবো আমরা, চার্জশিট যখন দেয় পুলিশ ওখানে একটা পিসিপিআর আছে। হ্যাঁ, পিসিপিআর, এটা অপরাধীর আসামির পিসিপিআর। পিসিপিআর একজন দুইজনের জন্য আসলে ক্লাস করাটা খুব মুশকিল হয়ে যায়, আমার ফ্লুয়েন্সি নষ্ট হয়ে যাচ্ছে। পিসিপিআর হচ্ছে প্রিভিয়াস ক্যারেক্টার অ্যান্ড প্রিভিয়াস রেকর্ড। হ্যাঁ, তাহলে একটা আসামি যদি দেখা যায় যে তার বিরুদ্ধে আগে 2-3টা মামলা আছে, কিন্তু আরেকটা আসামি যদি দেখা যায় যে না তার এটা কোনো মামলাই নেই, তাহলে কি তাকে এই ক্ষেত্রে তার অপরাধের যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন শাস্তি, এই বিষয়গুলো অনেক বিষয় আইনা, তাহলে বিচারককে কি করতে হয়, শাস্তিটা দিতে হয়। তাহলে এটার জন্য ওনার আইন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান থাকা খুব প্রয়োজন। হ্যাঁ, তারপরে আইনজীবীদের বললাম, তারপরে হচ্ছে আইনের ছাত্রদের ক্ষেত্রে। আইনের ছাত্রদের ক্ষেত্রে বলছে আপনার আইন বিজ্ঞানের জ্ঞান আইনের ছাত্রদেরকে সমাজে তাদের অধিকার, কর্তব্য ইত্যাদি সম্পর্কে সচেতন করার মাধ্যমে সমাজের সাথে অভিযোজিত হতে সামর্থ্য দান করে। আপনি যখন আইন বিজ্ঞান বা আইন সম্পর্কে লেখাপড়া করবেন, তখন দেখবেন যে আপনার কোথাও আপনাকে যদি রাস্তাঘাটে কেউ পুলিশ বা ইয়ে করে, তখন পাঠ করে চলে আসবেন, নিজে বলবেন এটা আমার অধিকার, এটা আমার রাইট, এটা আপনি বেআইনি করছেন, এই কথাগুলো আপনার চলে আসবে। তাহলে আপনার যখন আইন বিজ্ঞান সম্পর্কে জ্ঞান আহরণ করবেন, তখন আইনের ছাত্ররা তার অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন হয়ে সমাজের সাথে অভিযোজিত, মানে কি সমাজে দেখবেন যে আপনার যখন আস্তে আস্তে আইন সম্পর্কে ধারণা আসছে, অনেকেই মনে করে যে গ্রামের অনেক মানুষও মনে করে, আপনি যদি ল কলেজে ভর্তি হয়েছেন যদি কাউকে বলেন, বলবে অনেকে মনে করবে উনি বোধহয় আইনজীবী, আপনার কাছে দেখবেন যে একটা প্রবলেম নিয়ে আসতেই পারে। তখন কিন্তু আপনার মধ্যে কিছুটা হলো তো আস্তে আস্তে আইন সম্পর্কে ধারণা, আপনি যখন সেকেন্ড ইয়ার উঠবেন তখন আরো এই যে প্র্যাকটিক্যাল সাবজেক্ট এগুলো তো আপনার মধ্যে জানবেন, পড়বেন, তখন কিছু না কিছু তো আপনার মধ্যে ইয়ে আসবেই। আমি আপনাদের আরেকটা ক্লাস নিব, যেটাতে আমি জুরিসপ্রুডেন্স কোনো সাবজেক্টিং নিব না, সেটা হচ্ছে আমি আপনাদেরকে প্রাথমিক যে আইনগুলো যেমন জেডি করা, অ্যাজার করা, যাতে আপনারা গ্রামে বা আত্মীয় স্বজন কোথাও কোনো প্রাথমিকভাবে কোনো প্রবলেমে পড়লে যেন অন্ততপক্ষে সমাধানটা করতে পারেন, এই সম্পর্কে আমি একটা আপনাদের এই ক্লাস নিব। এটা আমি প্রতিবারই ফার্স্ট ইয়ারে আলাদা এইভাবে একটা ক্লাস নিই, যেন তাদের এই বিষয়গুলো, কারণ ফৌজদারি ম্যাটার গুলো তো মানুষের নিত্য নৈমিত্তিক ব্যাপার। হ্যাঁ, যাই হোক, তাহলে অভিযোজিত হতে কি করে, সামর্থ্য দান করে। আইন বিজ্ঞানের জ্ঞান লাভের মাধ্যমে সাধারণ নাগরিকরাও তারপরে আরেকটা পয়েন্ট দিবেন, সাধারণ নাগরিকদের ক্ষেত্রে আইনের ছাত্রদেরটা আছে, সাধারণ নাগরিকদের আমি সামান্য আলোচনা করছি, বাকিটা আপনারা বই থেকে একটু ইয়ে করে লিখবেন, এত ছোট লিখলে হবে না, বিশ্লেষণ করে লিখবেন। তারপরে আরেকটা পয়েন্ট দিতে পারবেন সাধারণ নাগরিকদের ক্ষেত্রে, তাহলে কি হয়, আইন বিজ্ঞানের জ্ঞান লাভের মাধ্যমে সাধারণ নাগরিকরাও তাদের আইনগত অধিকার, দায়িত্ব ও কর্তব্যের বিষয়ে সচেতন হতে পারে। আইনের ছাত্রদের ক্ষেত্রে ওখানে আরেকটা পয়েন্ট আপনারা নোট ডাউন করতে পারেন, সেটা হচ্ছে আইন বিজ্ঞানের ফিলমোর উনি একটা অভিমত ব্যক্ত করেছেন, উনি বলেছেন আইন বিজ্ঞান এইরূপ একটি অধিকার সচেতনতা সৃষ্টিকারী বিজ্ঞান যা আইনের ছাত্রদেরকে শৃঙ্খলাপূর্ণ সামাজিক জীবন গড়তে অনুপ্রাণিত করবে, যার মাধ্যমে তারা সমাজ জীবনে অধিকারের নিশ্চয়তা ও মানবিক গুণাবলী বিকাশের স্বাধীনতা ভোগ করবে। এগুলো আপনারা বইয়ে পাবেন। আমি এই যেমন ফিল্মোর আপনার আইনের ছাত্রদের ক্ষেত্রে এটাতে একটু মার্কিং দিলেন, দিয়ে আপনি পয়েন্টে লিখছেন, তখন ফিল্মোরের কথাটা লিখবেন, ফিল্মোরটা হালকা করে একটা আন্ডারলাইন করে দেবো মার্কিং, যাতে চোখে পড়ে এক্সামিনার। আপনি ফিল্মোরের একটা উক্তি দিয়েছেন, এটা রিচ করবে আপনার নোটটাকে। এরপরে বললাম সাধারণ নাগরিকদের ক্ষেত্রে, এগুলাই হচ্ছে পয়েন্ট। তারপরে লাস্ট ইন্ট্রোডাকশনে উপসংহারে আইসা, কনক্লুশনে আইসা 2-3টা লাইন লিখে দিয়ে এটা শেষ করবেন। বলেন, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্রাসঙ্গিক বিষয়ে, এর বাইরে এগুলো দরকার নাই। আর আমি দেখি চেষ্টা করব নেক্সট ক্লাসে আমি আপনাদেরকে ওই যে সাধারণ যে জিডি, এজাহার, এই সাধারণ যে ফৌজদারি আইনের যে বিষয়গুলো আছে, নেক্সট ক্লাসে এটা আলোচনা করব। তখন আপনারা আমি যখন আলোচনা করার সময় আপনাদের মনে যে প্রশ্নটা আসবে, সামনে একটা খাতা রাখবেন, প্রশ্নটা লিখে রাখবেন, আমি যখন বলবো আপনারা প্রশ্ন করেন, তখন প্রশ্নটা করবেন, একজন যখন করবেন বাকিরা শুনবেন, আমি উত্তরটা দিব। আদারওয়াইজ আপনারা যখন কথা বলেন আমার কানের মধ্যে যখন এটা ইয়ে হয়, তখন আমার আর মাথায় যে জিনিসটা চিন্তা করে রাখছে আলোচনা করবো সরে যায়। বলেন, কারো কোনো প্রশ্ন থাকবে?
স্যার আমার কোশ্চেনটা ছিল এই একটু আগে যে বললেন মানে অপরাধীদের জন্য কাউন্সেলিং এর যে একটা ব্যাপার, এই নতুন অপরাধী যারা তাদেরকে মানে কাউন্সিলিং করে, আবার আপনার মানে অপরাধ জগতে না যাওয়ার জন্য আর কি ওভাবে কাউন্সিলিং করা। তো এটা আইন বিজ্ঞান বা আইনজীবী যারা আছে তাদের একটা দায়িত্ব বা কর্তব্য যে এভাবে এটা কোর্টের সামনে উপস্থাপন করা বা জজের সামনে উপস্থাপন করা। তো বর্তমানে যারা প্র্যাকটিস করতেছেন মানে আইনজীবী আছেন, তো ওনারা কি মানে এই ব্যাপারটা নিয়ে কোনো পদক্ষেপ কি নিচ্ছে বা নিছেন এরকম কিছু? বাকিরা মিউট করেন, বাকিরা মিউট করেন। আমি ডিস্টার্ব করলে ক্লাস নিব না কিন্তু আর। দেখেন আমি আমি আগেই বলেছি যে বাংলাদেশে আর্থসামাজিক অবস্থার প্রেক্ষিতে আসলে এটা সম্ভব হয় না। তবে আইনজীবীরা আমরা যেটা করি বা আমি যেটা করি, আমি আমি তার মনে করেন একজন অপরাধী সে জেলখানায় আছে, তার গার্ডিয়ান তো আমার কাছে আসছে, হ্যাঁ, অথবা কোনো অপরাধী সারেন্ডার করবে, তখন তার সাথে কিন্তু আমি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। কেন এই মামলাটা হলো, কেন কি কারণে হইলো, বা সে সত্যিকার অর্থে সে করেছে কিনা। হ্যাঁ, তো এই বিষয়গুলো আমরা কথা বলি। তো এগুলো কথা বলার পর কি হয়, আমি যখন আদালতে তাকে সারেন্ডার করি বা তার পক্ষে জামিন চাই, তার পক্ষে মামলা পরিচালনা করি, তার পক্ষে সাক্ষীকে জেরা করি, তখন এই বিষয়গুলো আমাকে কাজ দেয়। ইভেন কি আমি আমার যেমন সিনিয়রকে দেখেছিলাম, ওনার থেকে আমার শিক্ষা, যখন কোনো মামলা, বিশেষ করে বড় মামলাগুলোর ক্ষেত্রে আমরা পিও ভিজিট করতে যাই। পিও মানে কি, প্লেস অফ অকারেন্স, যেখানে যেখানে ঘটনাটা ঘটেছে, ঘটনাস্থল। পিওর ইয়া হচ্ছে, এটা আমরা সংক্ষেপে আদালতে পিও বলি, প্লেস অফ অকারেন্স। ওই ঘটনাস্থলটা আমরা ভিজিট করি। এখন তেমন কোন আইনজীবীরা করেন না, যারা খুব ট্রায়াল করতো করে, ওনারা করে। কারণ তাহলে ওই জায়গাটা যখন উনি ভিজিট করে, ওনার চোখের সামনে কিন্তু ঘটনাস্থলটা ভেসে আসে। তখন তো উনি ঘটনাস্থলের আশেপাশের বিষয় নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষীকে জেরা করতে পারেন। তাহলে এই বিষয়গুলো তো আইনজীবীদের জন্য অনেক বেশি প্রয়োজন। কিন্তু এখন প্লিজ মিউট করেন। এতবার বলার পরও আপনারা কি ছোট বাচ্চা নাকি? ভালো না লাগলে ক্লাস না করেন। তাহলে এই যে মনে করেন আপনার আপনার এখন এখন হয়ে গেছে কি সমাজে, এটা বললে তো আসলে গায়ে লাগবে। যেমন ওদিন বলছে একটা জায়গায় খবরে বলছে পরিমনির মামলা নেওয়ার জন্য আইনজীবীদের মধ্যে হাতাহাতি। দিস ইজ শাইং ফর আওয়ার। এটা আমাদের জন্য লজ্জাজনক। ওই ওই এখন মানে কি বলবো, একটা খারাপ ভাষা যদি বলতে যায়, হাইলে জাল্লার ছেলেরাও মেয়েরাও আইসা এখন ওকালতি ওকালতি করতেছে, যাইয়া পরিবেশ নষ্ট করে দিচ্ছে। কোথায় গিয়ে দেখেন, আজকে আমি দেখছি কোর্ট বিল্ডিং এ গেছি, ওই নিচে নতুন বিল্ডিং এর নিচে বসে বসে চা খাচ্ছে। আমি আমি কিন্তু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির 3বার নির্বাচন করা আইনজীবী। আমি 2004 এক্সিকিউটিভ মেম্বার, 2007 কালচার সেক্রেটারি, 2015-তে অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ছিলাম। তো 2015-তে আমাদের যে কোর্টের টাউট উচ্ছেদ কমিটি আছে, ওইটার কিন্তু মূল ছিলাম, দায়িত্ব ছিল আমার কাছে। তো এগুলা আসলে যখন আমি সৎভাবে কাজটা করতে যাই, অনেক আইনজীবী আমার উপর বিরাগ ভাজন হয়ে যায়। যখন দেখছি মুন্সিখানায় আইনজীবীরা বসে থাকে, আমি গিয়ে তুলে নিয়ে আসছি, ছবি তুলে ইয়ে করে ফেলছি। আমার উপর হয়তো মাইন্ড করছে, কারণ সবাই তো আপন, আজকে দীর্ঘ 20-21 বছর আছি, অনেকেই আপন। কিন্তু উনি বুঝতে পারছে না এখানে আমাদের আইনজীবী সমাজের সুনাম ইয়ে হচ্ছে। মানুষ যখন দেখি যে নিচে ক্লায়েন্ট নামতে নামতে আইনজীবীদেরকে গালাগালি করে নামে, কারণ এখানে আইনজীবীরা তো এখন অনেক অনেক বেশিরভাগ অনেকজন হয়ে গেছে রক্ত চোষার মতো। মানুষকে সেবা দিবে, অবশ্যই টাকা ইনকাম করবে, কিন্তু সঠিকভাবে কাজটা করে ইনকাম করলে মানুষ, যে কোনো মানুষের একটা মনের মধ্যে শান্তি আসবে। আমি যেটা নীতি বজায় রাখি, আমার কথা হলো যে দরকার হলে আমি 2 টাকা ফি বেশি নিব, বাট কাজটা সঠিকভাবে করব, চেষ্টা করি আত্মসম্মান বজায় রেখে ওকালতি করতে। তাহলে এই যে আপনি যেটা বললেন, আইনজীবী এই যে আপনার অপরাধীর এগুলো জানে, এখন এখন যার যার মধ্যে নিজেকে রাইজ করে তোলার ইচ্ছা আছে, আগ্রহ আছে, সে নিশ্চয়ই জানবে। আর যার মধ্যে নাই, সে জানবে না, সে শুধু বলবে আগে টাকা দাও, টাকা দাও। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে এতটুকু। থ্যাংক ইউ আর স্যার। আর নেক্সট ক্লাস আমি যখন ক্লাস নেওয়ার জন্য, আসলে আমিও একটু মেন্টালি ডিপ্রেসড, যেহেতু বাবাও মারা গেছে এর আগে, সবগুলো মিলে আমি একটু আসলে খুব নিজেকে খুব নিঃস্ব নিঃস্ব মনে হয় মাঝে মধ্যে। তো আমি নেক্সট ক্লাসে যখন স্ট্যাটাস দিব, কেউ পারলে কমেন্টে লিখে দিবেন যে স্যার আপনি ক্লাসটা বলেছিলেন সাধারণ আইন, যেগুলো ফৌজদারি আইন, জিডি বা এগুলোর উপর নিবেন, এতটুকু বললে আমার মনে পড়ে যাবে, যেহেতু আমি আগের দিনই স্ট্যাটাস দিই। হ্যাঁ, ওকে স্যার।
জি স্যার। ধন্যবাদ। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে স্যার থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার আলাইকুম। আপনিও ভালো থাকবেন, ওয়ালাইকুম খেয়াল আসসালাম। করবেন। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন স্যার। এই প্রতীক